নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। একটা নতুন টাং টুইস্টার যেন, প্রাপ্ত ভিজিটর রাজ্যপাল প্রাপ্ত, রাজ্যপাল মুক্ত ক্যাম্পাসে আরেক ধাপ যেন এই নতুন সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত? যে সিদ্ধান্ত নিয়ে জল্পনা হচ্ছে এবং যে সিদ্ধান্ত, যে প্রস্তাবনা এবার আসতে চলেছে নাকি। আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী উনাকে আচার্য হিসেবে নিয়োগ করার পরিকল্পনা হচ্ছে এবং তার পাশাপাশি একটা অর্ডিন্যান্স জারি করে উনাকেই আচার্য করা হবে, রাজ্যপালকে নয়। এবার রাজ্যপাল, যিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর ছিলেন, যিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হিসেবে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারতেন, প্রশ্ন তুলতে পারতেন, অনিয়ম হলে সেই নিয়ে বারবার রিপোর্ট তলব করতে পারতেন, এবার সেই রাজ্যপালকেও সরিয়ে দেওয়া হলো। রাজ্যপালের জায়গায় এবার শিক্ষামন্ত্রী নিজে হবেন ভিজিটর, ভিজিটর হবেন ব্রাত্য, রাজ্যপাল হবেন প্রাপ্ত। আমরা বারবার যে কথাটা বলেছিলাম যে এই শিক্ষাঙ্গনের রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণ নিয়ে একটা সময় এই তৃণমূলই চিৎকার করেছিল, বলেছিল অনিলায়ন হচ্ছে, সেই অনিলায়নের যুগ শেষ। কিন্তু এবার যে যুগ, সেই যুগে কি রাজ্যপাল মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে শিক্ষাক্ষেত্রে যারা তথাকথিত শাসক দল, তারা যদি দুর্নীতি হয় আর কোনো প্রশ্ন করার কেউ নেই, যদি ক্যাম্পাসের মধ্যে হিংসা হয়, রাজভবন থেকে তলব পাওয়ার কোনো বিষয় নেই, যদি উপাচার্য একের পর এক শাসক দলের হয়ে কাজ করে, তবে আর রাজ্যপালের কোনো কিছু বলার নেই। যদি আচার্য নিজে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তবে আর কারোর কিছু বলার নেই, কারণ কি গোটাটাই তো এখন শাসক দলের মধ্যে। যিনি শীর্ষ নেত্রী তিনি আচার্য হচ্ছেন, যিনি ভিজিটর তিনি শিক্ষামন্ত্রী, এবং প্রত্যেকে দলীয় জায়গাতে পদাধিকারী, অর্থাৎ জিএস থেকে শুরু করে আচার্য অবধি সমস্তটা শাসক দলের। এই শিক্ষাঙ্গনে কি আমরা চেয়েছিলাম বাংলায়? প্রশ্ন থাকছে এবং জবাব এর চাইছে বাংলা। সংবিধান অনুযায়ী যে চেয়ারে বসার কথা রাজ্যের সাংবিধানিক প্রধানের, সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধানকে বসানোর তোড়জোড় শুরু হয়েছে, অবশ্যই আইন সংশোধন করে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও রাজ্যপালের নাম মুছে ফেলার চিন্তাভাবনা শুরু হয়েছে। রাজ্যপাল একটি অরাজনৈতিক পদ, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতেই আচার্য পদে রাজ্যপালকে রাখা হয়। কিন্তু বাংলায় এখন শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার চাইতে শিক্ষাঙ্গনকে রাজ্যপাল মুক্ত করাই যেন প্রধান লক্ষ্য এই সরকারের, তাই নয় কি? রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কি আদৌ উপকারী হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে? সমস্যা তো আসলে রাজভবনের সঙ্গে নয়, সমস্যা জগদীপ ধনকরের সঙ্গে। তৃণমূল ক্ষমতায় আসার সময় রাজ্যপাল ছিলেন এম.কে. নারায়ণন, তারপর এলেন কেশরীনাথ ত্রিপাঠী। তখন তো আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রয়োজন বোধ করেনি রাজ্য সরকার। বাংলায় ধনখড়ের কার্যকালের মেয়াদ আর 2 বছর। তারপর যে রাজ্যপাল হয়ে আসবেন তিনি তো রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন নাও তুলতে পারেন, কিন্তু ততদিনে তো শিক্ষাঙ্গন রাজ্যপাল মুক্ত হয়ে যাবে, রাজনীতি মুক্ত থাকবে তো শিক্ষাঙ্গন। আর জবাব চাইছে বাংলা। শুরুতেই আজকের বিশেষ প্রতিবেদনে নজর রাখবো, তারপর আসছি ডিবেটে। নবান্ন রাজভবন সংঘাতে নয়া মোড়, রাজ্যপাল মুক্ত ক্যাম্পাসের ভাবনা রাজ্যের। রাজ্যপাল সংঘাত যে কতটা চরমে উঠতে পারে তার একমাত্র প্রমাণ বোধ হয় পশ্চিমবঙ্গ। অন্যান্য রাজ্যেও যে সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত বাঁধে না তা নয়, অবশ্য এখানে সংঘাতটা রাজ্যপাল বললে হয়তো ভুল বলা হবে, বরং রাজ্য ধনখড় সংঘাত বলাটাই বোধহয় ঠিক হবে। গত বৃহস্পতিবারই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেই পদে বসানোর সিদ্ধান্ত হয়ে গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য সমালোচনার ঝড় উঠেছে বিরোধী মহলে। তবে বিরোধীদের পাত্তা না দিয়ে শনিবার আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরানোর চিন্তাভাবনা শুরু করল রাজ্য। রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকেই ভিজিটর পদে বসানো হতে পারে। শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ ওড়াতে শাসক দল অবশ্য বিশ্বভারতীর মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদাহরণই টানছে। বিজেপির প্রধানমন্ত্রী যিনি পদে আছেন তিনি যদি এসে বিশ্বভারতীতে আচার্য হতে পারেন, তাহলে রাজ্য মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এইসব কথাবার্তা কি মানে কোনো যুক্তিসম্মত কথা না?
মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানো হোক বা শিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে আনা, দুটি ক্ষেত্রেই আইন সংশোধন করতে হবে রাজ্যকে। রাজ্যপালকে এভাবে আচার্য ও ভিজিটর পদ থেকে সরানোর প্রক্রিয়াকে অসাংবিধানিক বলেই রাজ্যকে নিশানা পদ্ম শিবিরের। তৃণমূল কংগ্রেস কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, ভারতীয় সংবিধানের পরম্পরার বিরুদ্ধে, ঐতিহ্যের বিরুদ্ধে, ধারাবাহিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্যই সর্বোচ্চ পদ, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। সেখানে আচার্য কে হবেন তা ঠিক করে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতি। 2012 সালে প্রাইভেট ইউনিভার্সিটি আইনে এই ক্ষমতা পরিচালন সমিতির হাতে দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিজিটরই হলো সর্বোচ্চ পদ, যদিও ভিজিটর ডিগ্রি প্রদান বা পরিচালন সমিতির কাছে নথি চাইতে পারলেও উপাচার্য নিয়োগে হস্তক্ষেপ করতে পারেন না। সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরানোর চিন্তাভাবনা রাজ্যের? প্রথমে আচার্য, তারপর ভিজিটর। সামগ্রিকভাবে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হটানোর পরিকল্পনা। কিন্তু ধনকর তো আর 2 বছর রাজ্যে আছেন, তারপর এই সিদ্ধান্তের প্রাসঙ্গিকতা থাকবে তো? রিপাবলিক বাংলা। সত্য সেলুকাস, বড় বিচিত্র এই রাজনীতি। একটা সময় যে শাসক দলের প্রতিনিধিরাই বলতেন যে কোনো শিক্ষাবিদকে বসানো হোক, একটা সময় ব্রাত্য বসুর টুইট পর্যন্ত আমরা দেখিয়েছি যেখানে ব্রাত্য বসু নিজে লিখছেন যে রাজ্যপাল নয়, একজন শিক্ষাবিদকে আচার্য হিসাবে বসানো হোক। সেখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে ঘোষণা করা হলো এবং তার পাশাপাশি আমরা এখন দেখলাম যে শিক্ষামন্ত্রী নিজেই হয়ে যাবেন ভিজিটর কোনো বিশ্ববিদ্যালয়ের। আমরা বারবার প্রশ্ন তুলেছি, একটা সময় আমরা চিৎকার করে বলতাম যে এইভাবে রাজনীতিকরণ যদি প্রত্যেকটা স্তরে ঢুকে পড়ে তাহলে কি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক এবং তার পাশাপাশি একটা নতুন বাতাবরণ, মুক্ত মনা হওয়ার যে ক্যাম্পাসগুলো রয়েছে সেটা কি আর থাকবে না? সবকিছু হয়ে যাবে এক দিকের, এক শাসকের, একই স্তরের, একই চিন্তার। অন্যদিকের বিরুদ্ধাচারণের কোনো জায়গা কি আর থাকবে? এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সঙ্গে তালাপ করিয়ে দিয়ে রয়েছেন শিলভদ্র দত্ত বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজ চৌধুরী অপর বিজেপি মুখপাত্র, 2 তৃণমূল মুখপাত্র রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল মুখপাত্র এবং আইনজীবী রয়েছেন, এবং রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল মুখপাত্র, রয়েছেন শ্রীজীব বিশ্বাস বাম সমর্থক এবং আইনজীবী, এবং কাজী মাসুম আক্তার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি শিলভদ্রবাবুর কাছে প্রথমেই যাব। শিলভদ্রবাবু, যেভাবে প্রথমে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো হলো এবং তারপরে এখন শিক্ষাবিদ না রেখে, যেটা আগে বলা হতো যে শিক্ষাবিদকে আচার্য করা হবে, শিক্ষামন্ত্রী নিজে এখন ভিজিটর, অর্থাৎ জেনারেল সেক্রেটারি বা ছেড়ে দিন সিআর থেকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে আচার্য অবধি গোটাটা শাসক দল নিয়ন্ত্রণ করতে পারবে। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এরা দেশের কোনোটাই মানবে না, সব ক্ষমতাটাই নিজেরা নেবে। সেই দিক দিয়ে এদের একটা প্রচেষ্টা চলছে। মুখে অনেক বড় বড় কথা বললেও আজকে রাজনৈতিকীকরণটা পুরোপুরি। আমি বুঝতাম রাজ্যপালকে সরিয়ে দিয়ে কোনো শিক্ষাবিদকে বসালেন তাহলে বুঝতাম একটা মনের ইয়ে। মুখ্যমন্ত্রী নিজেই আচার্য হবেন, শিক্ষামন্ত্রী ভিজিটার হবেন। এখন বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী, দেখুন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের শখ ছিল একটু শিক্ষাবিদ হবার। একটা সময় উনি ডক্টরেট নিয়ে এসেছিলেন কোথাতে, পরে ইউনিভার্সিটিটা খুঁজে পাওয়া গেল না। আজকে বোধহয় ওই নতুন করে একটা প্রাইজ উপহার পুরস্কার পেলেন। এখন উনি আবার নিজে হয়তো আচার্য হয়ে একটা শিক্ষাবিদ হিসেবে শিক্ষা জগতে ঢুকতে চাইছেন। আর ব্রাত্য বসুকে ভিজিটার করার তো আমি বলবো মুখ্যমন্ত্রীর সমর্থনে বলবো যে মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করেছেন, কারণ মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পুরস্কারটা উনিই নিয়েছেন, পুরস্কারটা দিয়েছেন, তাকে তো একটা কিছু দিতে হবে। তাই ব্রাত্য বোসকে ভিজিটার দিয়ে মুখ্যমন্ত্রী তার ওই একাডেমির পুরস্কার পাওয়াটার বোধহয় পাল্টা দিলেন। কিন্তু বাংলার শিক্ষা জগৎ একটা সমস্ত, এবং আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস বা দিদিমণি প্রত্যেকটা প্রফেসরকে জিজ্ঞেস করুক না, শিক্ষাবিদদের জিজ্ঞেস করুক না, এটা কি তারা চাইছে, এটা কি তারা করছে, করে নিয়ে করুক না। কিন্তু দেখুন একটা বিষয় হচ্ছে, উনি এর আগেও অনেক আইন পাল্টাতে গেছিলেন, কিন্তু দেশে একটা সিস্টেম আছে, ওনার সেই আইনগুলো কোনোদিনই কার্যকরী হয়। আপনি বলছেন আইনি জটিলতা এটাও আটকে থাকবে তো। আপনার এখন বিধান পরিষদ তৈরি হয়নি, আরো অনেক আছে, এগুলো আছে, সবগুলোতে নিয়ে। শিলভদ্রবাবু, এই ক্ষেত্রে আপনাদের রাজনীতিকরণ মনে হচ্ছে, তো বিশ্বভারতীর ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো ওই সিস্টেমটা বহু যুগ ধরে চলে আসছে। একটা সময় ওটাকে আমি বলছি না, এটা একটা 100 বছর ধরে রাজ্যপাল চলছে, মুখ্যমন্ত্রী ছিল না। আর ওখানটায় যেটা ছিল মাঝখানে ওটা পরিবর্তনও করা হয়েছিল বোধহয় অটল বিহারী বাজপেয়ীর সময়, বোধহয় আমি ঠিক, কিন্তু আবার সেটাকে ফেরত আনেছে। সেই সিস্টেমটা ওখানে চলছে।
ওই সিস্টেমটা ভালো কি খারাপ সেটা নিয়ে আলোচনা চলতে পারে, সেটা পরিবর্তন হবে কবে। কিন্তু আমার কথা হচ্ছে একটা সিস্টেমকে হঠাৎ কি কারণে এই পরিবর্তন। বেশ, আমি বৈশানুর বাবুর কাছে এই বিষয়ে যাব যে একটা সিস্টেমকে হঠাৎ এরকম পরিবর্তনের প্রয়োজন পড়লো কেন? গোটা দেশে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র তামিলনাড়ুতে আমার যতদূর মনে পড়ছে চ্যান্সেলর রয়েছেন যিনি, তিনি উচ্চশিক্ষামন্ত্রী তামিলনাড়ুর, অর্থাৎ সহ আচার্য পদে যিনি রয়েছেন তিনি তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী। এই একটি উদাহরণ ছাড়া গোটা ভারতে সেরকম উদাহরণ আর নেই। আপনাদের এত দিনের 100 বছরের যে একটা ঔপনিবেশিক নিয়ম যেটা, সেটাকে ভাঙার এখন কেন তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আপনাদের, যেখানে রাজ্য আর রাজ্যপাল সংঘাত প্রতিদিনই লেগে রয়েছে? মানে আপনি তাহলে উপনিবেশিক যে নিয়ম সেটাকে কার্যকর করার পক্ষে সওয়াল করছেন? আমি পক্ষে সওয়াল করছি না, আমি সময়টা বলছি, সেটা কি কাকতালীয়? না না, আপনারা তো 2011-তে ক্ষমতায় এসেছেন, 2022-এ কেন মনে হচ্ছে? ব্রিটিশের তৈরি করা একটা প্রথা বা আইন যদি সময় উপযোগী ভাবে মানুষ মনে করেন, সেটা এক দশক পর মনে হলো। এবং বিধানসভায় যারা নির্বাচিত সদস্য যাদের অধিকার আছে বিল আনবার, আইন আনবার, তারা যদি আনেন, সেক্ষেত্রে রাজ্যপাল বিজেপির সভাপতি হিসাবে মন্তব্য করছেন, নির্বাচনের সময় নির্লজ্জভাবে রাজ্যপালের পদকে ব্যবহার করা হয়েছে, বিজেপি পার্টির স্পোক্সম্যানের মতো উনি কথা বলেছেন, ফাইল আটকে রেখেছেন, শিক্ষাক্ষেত্রে তিনি চেষ্টা করেছেন ফাইল আটকে রেখে কাজের গতিকে স্লথ করে দেওয়ার, প্রতিটি বিষয় উনি একটা না একটা ধরনের প্রশ্ন তুলছেন, বিলম্বিত করছেন, সেটা তার ক্ষেত্রে ঠিক হয়েছে এটা আপনি মনে করেন? আপনি বলেন কোনো শিক্ষকই বলেননি, উনি বলছিলেন শিলভদ্রবাবু। আমি একজনের নাম বলছি, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, আপনি জানেন তিনি যথেষ্ট একজন পণ্ডিত মানুষ হিসেবে আমরা যে, তিনি বলেছেন যে জগদীশ ধনকর যেটা করছেন সেটা একজন বিজেপির মানে মুখপত্র হিসাবে কাজ করছে। কিন্তু বৈশানুদা আপনি কথা বলার সময় অন্তত 5 বার জগদীপ ধনকর নামটা উচ্চারণ করলেন। আমি আবারও এই প্রসঙ্গেই আসছি যে আসলে লড়াইটা জগদীপ ধনকর বনাম রাজ্য সরকার, জগদীপ ধনকর বনাম শাসক দলে। আচ্ছা, জগদীপ ধনকরের জায়গায় কালকে তো শিলভদ্র দত্ত রাজ্যপাল হয়ে যেতে পারে, এবং হয়তো আপনাদের মধ্যে থেকেই কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন। কেউ তো ব্যক্তি তো পার্মানেন্ট নয়, কিন্তু আপনারা যে সিস্টেমটা চালু করছেন সেখানে তো আপনারা বলেছিলেন শিক্ষাবিদকে করবেন, আপনারা শিক্ষাবিদকে আচার্য কেন করছেন না? আপনি কি নমিনেটেড লোকের পক্ষে কথা বলছেন? ইলেক্টেড লোকের থেকে কার বেশি অথরিটি থাকে? না, এই জায়গাতে আপনারা শিলভদ্রবাবু আপনারা বলছেন যে আপনারা প্রথম থেকে যে কথাটা বৈশানুদা বলছেন, বিজেপি নমিনেটেড বিষয় হচ্ছে উনি বললেন যে শিক্ষাকে রাজনীতির বাইরে রাখতে গেলে পরে মুখ্যমন্ত্রী বলেন কোয়ালিফিকেশনটা ব্যাপার না, আপনার ব্যাপার হচ্ছে কোয়ালিফিকেশনটা বলে দিন, আমার কোনো দরকার নেই। আমি মমতা ব্যানার্জি, আমি মমতা প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশন না, আমি এই জায়গাতে ক্ল্যারিফাই করতে চাই। সাবজেক্টে অনার্স রাখবো না, সেই সাবজেক্টে এমএ পাস করেছেন। না প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি একসাথে কইনুর একসাথে বলো না, একসাথে বলো না। আপনি বলুন না স্মৃতি ইরানিকে বাংলাদেশের তারপরে পরবর্তীকালে উনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির কি সেই ডক্টরেট সেই জায়গা দিয়ে প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশনটা বলুন করে নিয়েছে। ভারতবর্ষের মানুষ শান্তি চায়, প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশন কি? আচ্ছা, বৈশানুদা, শিলভদ্রবাবু, বৈশানুদা, নরেন্দ্র মোদীর কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন কিছু, কিন্তু ইন্দিরা গান্ধীও তো ওখানকার চ্যান্সেলর ছিলেন, ইন্দিরা গান্ধী ছিলেন, অটল বিহারী মানে প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং এইটা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা শিক্ষাবিদ নিয়ে আমাদের প্রশ্ন একটাই, আমাদের প্রশ্ন হচ্ছে টাইমিংটা নিয়ে। দাদা, টাইমিংটা এমন একটা সময় যেখানে শিক্ষা নিয়ে, নিয়োগ নিয়ে দুর্নীতির পাহাড় আসছে এবং তার পাশাপাশি অভিযোগ উঠছে, সিবিআই তলব করছে, এবং জগদীপ ধনকর বলেছেন যে রাজ্যপালের পরামর্শ না নিয়ে একাধিক ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ পর্যন্ত হয়ে গেছে কোহিনূর। এবং তার পাশাপাশি বৈশানুদা বলছেন বটে, বৈশানুদা একটা সময় ছাত্র আন্দোলন করতেন এবং এখন তোমরা ছাত্র আন্দোলন করছো, যে পরিমাণ দুর্নীতি হচ্ছে ক্যাম্পাসে, রাজ্যপাল এর আগে সরব হয়েছিল। ইনফ্যাক্ট বলছে যে অনলাইন এক্সামিনেশন করে দেওয়া, কারণ কি অফলাইনে যেভাবে যে ছাত্র ভর্তির নামে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে কি রাজ্যপালের বিরুদ্ধে এত অসুয়া? সেই জন্য বদলে দাও সবকিছু, রাজ্যপালকেই ঢোকা বন্ধ করিয়ে দাও ক্যাম্পাস থেকে। না, আমি বলি রাজ্যপালের যে প্রথমত হচ্ছে এই চ্যান্সেলর পোস্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট,
এবং যে রাজ্যপাল একজন তো নমিনেটেড মেম্বার, ইলেক্টেড মেম্বার না, ইনফ্যাক্ট তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ধরুন কিছু খারাপ হলো, কিছু ভালো হলো, তার দায়বদ্ধতা বা তিনি মানুষের কাছে গিয়ে হাত জোর করে পরের বার বলবেন না যে আমি এই কাজগুলো করেছি। স্বাভাবিকভাবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, যাদেরকে মানুষ সুযোগ দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন চালানোর, তাদের হাতেই ক্ষমতার থাকার কথা। ইনফ্যাক্ট এটাই লর্ড ক্যানিংয়ের সময় থেকে আরম্ভ হয়েছিল এই চ্যান্সেলর পদটা। আজকের দিনে এই কলোনিয়াল হ্যাংওভারটা রাখা, এটা একদম কোনো যুক্তি নেই। এবার যদি সেটা আপনি এমন একটা সময় মনে হলো যখন পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হচ্ছে, পরেশ অধিকারীকে তলব করা হচ্ছে। এই কলোনিয়াল হ্যাংওভারটা হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে মনে হলো? একদিন ঘুম থেকে উঠে মনে হয়নি। যে কলোনিয়াল হ্যাংওভারটা দীর্ঘদিন ধরে বিজেপির নেতাকর্মীদের নিয়ে ঘোরা, আবার নিজে নিজে গিয়ে ডিএমদের ডেকে রিভিউ মিটিং ডাকা। এই রাজ্যপালই যখন ওই যখন গোপাল গান্ধী বলেছিলেন যে সিপিএম এর বিরুদ্ধে, তখন সেই সময়টা ভালো লেগেছিল। গোপাল গান্ধী যখন ওই কথা বলেছিলেন সিঙ্গুরের সময়, তখন একাধিকবার, এবং তিনি, আমি আবার রিপিট করি, দি গভর্নমেন্ট যখন স্পিকার, যখন পার্লামেন্ট মানে বিধানসভায় সেশন হয়, ওপেনিং সেশনে গভর্নর যখন বক্তৃতা করেন, তিনি বলেন মাই গভর্নমেন্ট। ফর দি স্পিরিট অফ দি কনস্টিটিউশন, একজন গভর্নর মাই গভর্নমেন্ট মানে নিজের গভর্নমেন্টকে নিন্দা করছেন অন পাবলিক ডোমেন, ক্রিটিসাইজ করছেন অন পাবলিক ডোমেন, রাদার ক্রিটিসাইজ ইট ইজ নট দ্য ক্রিটিক্যাল অ্যানালিসিস, বিরোধিতা করছেন, বিরোধী দলের মুখপত্র হিসেবে কাজ করছেন মাই গভর্নমেন্ট বলে। এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস। তাহলে তো আপনি বলে দিচ্ছেন নির্দিষ্ট করে ব্যক্তি বিশেষ, আমি একা বলছি জগদীপ ধনকর, না ব্যক্তি জগদীপ ধনকর কোথাও না কোথাও আমি যদি ব্যক্তি জগদীপ ধনকর হারিয়ে দিই, আমার বিরোধী দল এই রাজ্যে একই অভিযোগ কেরালার ক্ষেত্রেও আছে, সেম ডিটো অভিযোগ, এবং তাদের বিধানসভার কোট করে আমি যদি রেকর্ডেড বলি, পিনারাই বিজয়ন তিনি বলেছেন গ্রস সাবোটেজ কিসের উপর? অন ডেলি রানিং অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রতিদিনের অ্যাডমিনিস্ট্রেশন চলাকালীন গ্রস সাবোটেজ করছে এই রাজ্যপাল। এটা আজকে নতুন নয়, এটা কিন্তু বিগত, মাফ করবেন, রাজ আসন ডিবেটে এটা আজকে নতুন নয়, এটা বিগত কয়েক বছর ধরে বলা হচ্ছে যে বিজেপির এজেন্ট হিসেবে বিভিন্ন রাজ্যে রাজ্যপালদের বসানো হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে তারপর আর কি করার আছে? রাজ্যের তরফ থেকে যদি গোটা বিষয়টাকে একটা সিস্টেমে আনতে হয়, তাহলে এই ধরনের পদক্ষেপ নিতে হবে। রাজ, দেখুন ভারতের এন্টায়ার, যদি আমরা ভারতের ব্যবস্থাটা দেখি, একটা কোয়াসি ফেডারেল স্ট্রাকচারের মধ্যে রাজ্যপাল কিন্তু কেন্দ্র আর রাজ্যের মধ্যে একটা লিঙ্কের কাজ করে। এবং এখানে যখন আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখছি, তখন একটা এক্স অফিসিওকে মানে চ্যান্সেলর হিসেবে বসানো হয়েছে। একটা সাংবিধানিক পদে বসা এক লোককে তাকে সম্মানের জায়গায় একটা কনভেনশনালি একটা আইনগত জায়গা থেকেও দিচ্ছে। আমরা সবাই জানি যে একটা অ্যামেন্ডমেন্ট করে এডুকেশন বিষয়টাকে কনকারেন্ট লিস্টের মধ্যে নেওয়া হয়েছিল, যার কারণে কেন্দ্র কিন্তু প্রাধান্য পায়। আজকে সংবিধানের কথা যারা বলছে, আমি তাদেরকেই মনে করে দিই, এই মমতা বন্দ্যোপাধ্যায় সাল 2006 হাতের মধ্যে সংবিধান নিয়ে বিধানসভাতে ঢুকেছিলেন আর বলছিলেন সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করে, এই গভর্নমেন্ট মাস্ট বি স্যাক, এই গভর্নমেন্ট মাস্ট বি স্যাক। তখন উনি সংবিধানের দোহাই দিতেন, কিন্তু আজকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যেভাবে অপমান তুমি কি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়েছো নরেন্দ্র মোদির মতো করা হচ্ছে, রাজ এবং কোহিনূর, না ও কি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়েছে? কনকারেন্ট লিস্টে থাকা মানে হচ্ছে রাজ্য এবং কেন্দ্র দুজনই আইন করতে পারবে। যদি রাজ্য সরকারের আইন কেন্দ্রকে ওভারট্রাম্প করে, ওভারল্যাপ করে, সেক্ষেত্রে কেন্দ্রের আইন থাকবে। কনকারেন্ট লিস্টে থাকলে রাজ্য আইন বানাতে পারবে না, কে বললো? যে আমাকে রাজ্যপাল করে দাও, তো একটা জানি না। কোহিনূর, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। রাজ, আমি তোমার কাছে আসছি। কোহিনূর, তোমাকে একটা প্রশ্ন করছি, তারপরে সিজিবের কাছে যাব। কোহিনূর, প্রসঙ্গটা কি এরকম দাঁড়িয়ে পড়ছে, মানে এই যে রাজ্যপালের যে আইনত দিকগুলো আছে, কনস্টিটিউশনাল ক্রাইসিস, এগুলো ছেড়ে দাও, আসলে কি তোমরা কুক্ষিগত করার চেষ্টা করছো? মানে কোহিনূর মজুমদার ক্যাম্পাসে যা বলবে সেটাই শেষ কথা, কোহিনূর মজুমদারদের কেউ প্রশ্ন করার আর থাকলো না, যা ইচ্ছা তাই করতে পারবে। আচার্য ম্যাক্সিমাম যে শিক্ষামন্ত্রী, যিনি কিনা দলের একজন নেতাও বটে, যে কোনো সময় পার্থ চট্টোপাধ্যায় হোক বা ব্রাত্য বসু, তো দলের নেতা, তোমরা পার্থদা বলে বলতে, এখন ব্রাত্যদা বলে বলো হয়তো, তার দাদাদেরকে বললেই সমস্ত 7 খুন মাফ হয়ে যাবে। এবং তার পাশাপাশি যে কথাটা তোমরা বলতে, অনিলায়ন তোমরা ক্যাম্পাসে বলতে না, এবার কি সেইটা ঘুরে ফিরে সেই কাজটা তোমরা করছো? আমি এবার বলি,
একটু শুনতে হবে একবার বললে। সেটা হচ্ছে রাজ্যপালের কখনোই কাজ না প্রশ্ন তোলা, যদি প্রশ্ন তুলতে হয় তার জন্য বিরোধী দল আছে। মানে রাজ্যপালের কাজ হচ্ছে যে কোনো জায়গায় চুপ করে বসে থাকা। রাজ্যপাল প্রশ্ন তুলবে না, রাজ্যপাল সমালোচনা করবে না। যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রী ঘেরা অবস্থায় থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রাজ্যপাল এসে পড়েছি তাতে রাজ্যপালের অন্তত ডিউটিস, মানে আমাদের ক্লাস 12 পড়াতে হতো ডিউটিস অফ দি গভর্নর, তাতে কোনো বইতে লেখা নেই, অন্তত আমি পড়েছি যে রাজ্যপালের কাজ প্রশ্ন তোলা। ঠিক কথা। তার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2013, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2013 আমি তোমাকেই বলছি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2013 যেটা তোমরাই বানিয়েছিলে, তোমাদের নথিভুক্তকরণ আছে সেখানে পর্যন্ত বলা ছিল যে রাজ্যপাল যিনি কিনা ভিজিটর হিসেবে থাকবেন তাকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাগুলোই কি প্রবলেমেটিক হলো? না, রাজ্যপালকে ভিজিটর হিসেবে মানে ধরো কোন ক্যাম্পাসে ব্যাপক দুর্নীতি হচ্ছে, ছাত্র ভর্তি করাতে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা যাচ্ছে বলে অভিযোগ করছে বারবার রাজরা। সেই জায়গাটা আসলে ঢেকে দেওয়ার জন্যই এবার আমরা এটা কোন সরকার করেছে কিনা জানি না, আমরাই অনলাইন অ্যাডমিশনের ব্যবস্থা করেছি যেখানে কোনো রকম কোনো টাকা নেওয়া যাবে, ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট। আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয়, যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো জিনিস চালাতে গেলে, সরকার তো সরকার চালায়, প্রশাসন চালায়, স্বাস্থ্য দপ্তর চালায়, শিক্ষা দপ্তর চালায়, একাধিক দপ্তর চালায়, সেই দপ্তরে যে কোনো দুর্নীতির প্রশ্ন হলে সেখানে যে কেউ প্রশ্ন তুলতে পারেন, তিনি যে কেউ প্রশ্ন তুলতে পারেন। আমাদের যদি সমস্ত জায়গায় ক্যাম্পাস থেকে শুরু করে আচার্য পদ অবধি সমস্ত জায়গায় কি নিজেদের লোক তোমরা বসাচ্ছ না? কোহিনূর মজুমদার নিজেদের লোক কি তোমরা বসাচ্ছ না? রাজ্যপাল তো তোমাদের লোক ছিল না। রাজ্যপাল বারবার তোমাদের প্রশ্ন করেছে, রাজ্যপাল বারবার শাসক দলের লোক ইলেক্টেড বৈষ্ণব বন্দ্যোপাধ্যায় কথা বললে যে নমিনেটেড নয় ইলেক্টেড। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের লোক, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের নিজেদের লোক, তিনি গোটা রাজ্যের নিজেদের লোক, তিনি নিজেদের লোক না, আমার নিজেদের লোক না, তিনি গোটা রাজ্যের। মানে তুমি বলছো নিউট্রালিটি মেইনটেইন হবে, নিরপেক্ষতা বজায় থাকবে। কোহিনূর এখনো পর্যন্ত যে ব্যবস্থা ছিল তাতেও তো আপনাদের অনলাইনে ব্যবস্থা করতে হলো ভর্তির। এত দুর্নীতির অভিযোগ উঠলো, যেখানে ভর্তিতে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, সেখানে যেখানে অনলাইনের ব্যবস্থা করতে বাধ্য হলে তোমরা, তারপরে এখন তোমরা বলছো যে না কোনো দুর্নীতি মুক্ত হবে না। বাধ্য হলেন মানে গভর্নমেন্ট একটা জায়গায় ডিসপারেন্সিস দেখেছে, প্রম্পট অ্যাকশন নিয়েছে, ইউ শুড প্রেজ দ্যাট। আপনার প্রশংসা করা উচিত যে গভর্নমেন্ট এটা অ্যাব্রাপ্ট অ্যাকশন নিয়েছে। এই জায়গাটা তৈরি হলো কেন শিলভদ্র বাবু? এই জায়গাটা সবাই ভালো লোক আছে, সবাই এমন নয়, কিন্তু দাঁড়িয়ে সরকার এমন নিউট্রালিটি হচ্ছে যে এমনি মাধ্যমিক স্কুলে দিদিমণির চাকরিটা সরকার নয় সরি কোর্ট খেয়ে নিল বলে তাকে আবার কলেজের লাইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই নিউট্রালিটি এমন নিউট্রালিটি মেইনটেইন হচ্ছে, এমন নিউট্রালিটি মেইনটেইন হচ্ছে যে সেইখানে আরে বিশ্বভারতীর ভিতরে হলো তোমার রাজ্যটা বলো, তোমার রাজ্যটা বলো, সেখানে তোমার নিউট্রালিটি এমন মেইনটেইন হচ্ছে যে মন্ত্রীর ইয়ে বলে মেয়ে বলে সে স্কুলে না পেলে পরে কলেজে পাবে, সেইটা যাতে আরো ভালোভাবে হয়, কেউ যাতে প্রতিবাদ করতে না পারে, তার জন্যই আজকে এই জিনিস হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হচ্ছে, তার জন্যই শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হচ্ছে। এখন যা করবো সব জায়গাতেই উত্তর দিতে হবে। কোহিনূর, শ্রীজীব আসুন ডিবেটে। শ্রীজীব, যে এই চ্যান্সেলরের ক্ষেত্রে আচার্য বা এই যে ভিজিটারের ক্ষেত্রে নির্দিষ্ট করে বিশ্ববিদ্যালয়গুলিতে সেখানে পরিচালন সংক্রান্ত যে সমস্ত নথি সেগুলো চেয়ে পাঠানোর তার অধিকার রয়েছে, তিনি দেখতে পারেন সমস্ত কিছু। অর্থাৎ কোথাও না কোথাও যদি কোনো দুর্নীতির ইঙ্গিত থাকে সেটা কিন্তু ধরা পড়তে পারে একমাত্র ভিজিটারের চোখে, এবং তিনি সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও তার অধিকার রয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি আমি সেখানে একটি রাজনৈতিক ব্যক্তিকে বসিয়ে দিলাম, অবশ্যই তিনি শিক্ষামন্ত্রী কিন্তু তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, সেটাকে বসিয়ে দিলাম, তাহলে তার নিরপেক্ষতা কোথায় গেল? এটা তো স্বাভাবিক প্রশ্ন, একটা সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই। সমস্যাটা হচ্ছে যে এতদিন ধরে নতুন তৃণমূল সরকার হয়নি, নতুন বিজেপি সরকার হয়নি, নতুন রাজ্যপাল আমাদের রাজ্যে আসেনি। আমাদের রাজ্যে স্বাধীনতার পর থেকে সরকার ছিল, রাজ্যপাল ছিল, তাহলে সমস্যাটা এখন হচ্ছে কেন? এমন নয় যে রাজ্যে রাজ্যপালের সঙ্গে কোনো বিষয় রাজ্য সরকারের মতবিরোধ হয়েছে, কোনো আদর্শগত ত্রুটি থাকতেই পারে রাজনীতির কারণে। যিনি রাজ্যপাল হচ্ছেন তিনি রাজনৈতিক দল থেকেই আসেন, নতুন কোনো একটা পলিটিক্যাল সারপ্রাইজ নয় আমাদের দেশে, আগেও হয়েছে।
তাহলে মতবিরোধ ছিল। আমাদের বামফ্রন্ট সরকারের আমলে আপনি জানবেন যে গোপাল কৃষ্ণ গান্ধীর সাথে তীব্র বিরোধিতা ছিল, অবশ্যই ছিল, কিন্তু ত্রিপুরাতে ছিল, কেরালাতে আছে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এরকম ড্রাকোনিয়ান আইন আমাদের আনতে হচ্ছে না যে সবটা মুখ্যমন্ত্রী সবটা কন্ট্রোল করবে। আজকে রাজ্যের ভাইস চ্যান্সেলরদের কি অবস্থা হবে ইউনিভার্সিটিতে? যে ছাত্র নেতা গালিগালাজ করছে তার কমপ্লেন করতে হবে মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীকে যে সেই দলের নেতা। আরে কেরালাতে কি হয়েছে? বলতে দাও, একটু বলতে দাও। কেরালাতে কি হয়েছে? ইউ প্লিজ ইনক্লুড দিস। সবটা না, কেউ তো একটা কারেক্ট হবে। আইদার কেরালা কারেক্ট হবে না আমরা একটু বলতে দাও, চিৎকার করো না। তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক শুনতে পাচ্ছে না, চুপ করে বসো। না, কেরালাতে কি হয়েছে ইনক্লুড করতে হবে তো। একবারে বলে গেলে হবে না তো, বক্তৃতা করার জায়গা না, উত্তর দিতে হবে। কথা বললে বলো, তুমি বলতে দাও, চিৎকার করো না। এবার এই সমস্যাটা হচ্ছে নতুন কিছু সমস্যা নয়। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বলো, তৃণমূলের বলো, সমস্যা হচ্ছে বিরোধী স্বর নিয়ে। বিরোধীরা যেখানে থাকবে সেই জায়গা আমাকে দখল করতে হবে। আজকে শুধুমাত্র তৃণমূলটা নবান্ন থেকে চলবে না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলবে। আরে শিক্ষামন্ত্রী, রাজ্যপাল শুধু ধাঙ্কারকে নিয়ে সমস্যা হতে পারে না। সমস্যাটা হচ্ছে যে আমি আজকে ভাইস চ্যান্সেলর, আজকে আচার্যর যে পদ নিয়োগ করা হয়েছে বিশ্বভারতীতেও আছে, সেখানে প্রধানমন্ত্রী তোমরা বলছিলে। তাহলে প্রশ্নটা যদি শিক্ষাগত যোগ্যতা দিয়ে হয়, মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যপাল কিংবা প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা দিয়ে হয়, তাহলে রাজ্যপালকে বিরোধিতা করে তো মুখ্যমন্ত্রী বসার কথা নয়। তাহলে তুমি শিক্ষাবিদকে আনো। তাহলে তোমায় বলতে হবে, আমাকে এটা মানতে হবে না যে ব্রাত্য বসুর থেকে শিক্ষিত লোক এ রাজ্যে নেই, যে রাজ্যের ইউনিভার্সিটিগুলো আচার্য হতে পারে। আমাকে তো এটা মানতে হবে না যে মুখ্যমন্ত্রী থেকে রাজ্যে শিক্ষিত লোক নেই যে শিক্ষা প্রতিষ্ঠানে বসতে পারে। সমস্যাটা বিরোধী স্বর নিয়ে শুধু জাগতিক ধাঙ্কারে। তুমি বলছো বৈষ্ণব বাবুর কাছে যাবো, বৈষ্ণব বাবু স্পষ্ট ভাষায় একটা বিষয় বলুন। আপনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেন, চোখে চোখ রেখে। সমস্যাটা কি, যেটা শ্রীজীব বিশ্বাস বলছিল, সমস্যাটা হচ্ছে যে বিরোধী স্বর, বিরোধী কণ্ঠ যাতে ক্যাম্পাসের মধ্যে ঘোরাফেরা না করে। আমরা যা করব নিজেরা করব, শাসক দলের মধ্যে থাকবে সিআর থেকে শুরু করে আচার্য, আবারও বলছি ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে আচার্য পদ অবধি সমস্তটা আমার, বাকি কারোর কিছু থাকবে না। যা হবে, যা খাবো, যা পড়বো, যা দেখবো সব আমাদের। এই বক্তব্যটাই আমি বিরোধিতা করছি। আপনি যে ট্যাগলাইনটা দিতে চাইছেন না, ক্লাস রিপ্রেজেন্টেটিভরা কিন্তু স্টুডেন্টরা ইলেক্টেড করে। জেনারেল সেক্রেটারি কে হবে এটা স্টুডেন্টস ইউনিয়ন, এটা স্টুডেন্টস ইলেক্টেড। আর একটা কথা আপনাদের বলছি, পুঞ্চি কমিশনের 2010 সালে একটা সবাই বললে শোনা যাবে না, আমি 30 সেকেন্ড করে দিতে বলছি। বৈষ্ণব বাবু 30 সেকেন্ড করে। সিপিএম জানেন না যাদবপুর এসএফআই জিতেছে ভোটে 30 সেকেন্ড। পুঞ্চি কমিশন তো 2010 সালে বোধহয়। 2010 সালে 2010 এর জিনিস কেন 2022 সালে বৈষ্ণব বাবু? এইটারই তো জবাব চাইছে বাংলা। রাজনাথ সিং তিনি মেম্বার ছিলেন তো, তাদের কিন্তু 2010 সালের বিষয় 2022 বলুন। এটা তো বিষয়টাকে জানতে হবে। আপনি বলছেন বিশ্বভারতীর ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতা হলে তিনি থাকতে পারবেন, শুধু পশ্চিমবাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ে এখানে ইলেক্টেড চিফ মিনিস্টার থাকতে পারবে না, যিনি হিউজ ম্যান্ডেট নিয়ে এসছেন তিনি একটা, এই ব্যাপারটা তো বুঝতে পারছি না। তাহলে বিশ্বভারতীর ক্ষেত্রে একটা নিয়ম ছাড়া আপনাদের দৃষ্টিভঙ্গিটা নিয়ম কেন বিরোধিতার জন্য বলছেন শিলভদ্র বাবু, যে বিশ্বভারতীর ক্ষেত্রে এক নিয়ম, এখানে একটা রাজনৈতিক পরিচয় বলছেন। 30 সেকেন্ড সময় বলুন। আমরা কোনো বিরোধিতার জন্য বলা নয়। সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর যে নিয়ম আছে সেই নিয়ম যদি পাল্টে অন্য কেউ আছে, এবং অটল বিহারী বাজপেয়ীর সময়, আমি আবার বলছি একটা সময় বোধহয় আমি অটল বিহারী বাজপেয়ী বলছি, আমার সেটা মনে হচ্ছে না যে ওখানে পাল্টানো হয়েছিল, প্রধানমন্ত্রীর বদলে শিক্ষাবিদ আনার কথা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার কংগ্রেস ফেরত এসে তারপর আবার এইগুলো করে। যাই হোক, এখন যে নিয়মটা চলে আসছে, নিয়মটা ভালো না প্রধানমন্ত্রী হলে ঠিক আছে, মুখ্যমন্ত্রী হলে ঠিক নেই, আমি এই তর্কে যাচ্ছি, আমি এটা বলতেই পারছি না। কারণ মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, যে শিক্ষাবিদ। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যখন এইটা বলছি যে শিক্ষায় রাজনৈতিকীকরণ করব না, নরেন্দ্র মোদী ভুল করেছে বলে বা নরেন্দ্র মোদী অন্যায় করেছে বলে আমিও করব, এই উদাহরণটা বোধহয় আমার মনে হয়। প্রধানমন্ত্রী সবার আপনি সেটাই বলুন, আমি বলছি না তো, আমি নয়। বেশ, আমি কাজী মাসুম আক্তারের কাছে যাবো, আসছি কোহিনুর। কাজী মাসুম আক্তারের কাছে যাবো। কাজী মাসুম আক্তার,
রাজনীতিমুক্ত ক্যাম্পাস বা যেখানে মুক্তভাবে মানুষ চিন্তা ভাবনা করতে পারে, ছাত্ররা, পড়ুয়ারা, যেখানে তাদের স্বাধীনতা থাকে যে তারা কোন কোন মতাদর্শে বিশ্বাসী হবে, এই একটা জায়গা যেখানে বলা হয় ভবিষ্যৎ তৈরি হওয়ার জায়গা, সেই জায়গাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বসেন তাহলে সেটা কোথাও না কোথাও নিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে না? অর্থাৎ বিকল্প সেখানে শিক্ষাবিদ নয় কেন? আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কি মনে করেন? প্রশ্ন তো উঠবেই। আজকের বিতর্ক প্রশ্ন তোলার জন্যই বিতর্ক। এখন শিক্ষক দুর্নীতি নিয়ে যে রাজ্যব্যাপী গণবিক্ষোভ দেখা দিয়েছে, সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ারও এটা এক ধরনের চক্রান্ত বলে অনেকে মনে করছে। একটা নতুন দৃশ্য দেখবো আমরা 100 বছর পরে এই রাজ্যে, পশ্চিমবঙ্গে এক নতুন দৃশ্য দেখবো, যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী হিসাবে রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে শংসাপত্র, পদক তুলে দিচ্ছে। এক অভিনব দৃশ্য দেখবো আমরা। আমরা ভারতবর্ষের অন্য রাজ্যে দেখেছি, তামিলনাড়ুতে দেখেছি, আমরা কেরালায় দেখেছি, উপাচার্য নিয়োগ করছেন কে? সরকার, ওই রাজ্যের সরকার। কিন্তু আচার্যকে বিতাড়িত করে নয়, আচার্য পদটা কেড়ে নিয়ে নয়, আচার্য পদটাকে রাজ্যপালের সম্মানে সংরক্ষিত করে। এইটা হচ্ছে পার্থক্য। বেশ, আমি কাজী সাহেব, আমি ঠিক এই জায়গাতেই আপনার কাছে আবার আসবো, আবার ফিরবো। আমি কোহিনূরকে একটা বিষয়, শুধু কোহিনূর নয়, কাজী সাহেব, আপনাদের যারা এই মুহূর্তে প্রত্যেকে আছেন এখানে এবং গোটা বাংলার যারা দর্শক এই মুহূর্তে আমাদের দেখছেন, বারবার তৃণমূলের মুখপাত্ররা বিশ্বভারতীর উদাহরণ দিচ্ছেন। আমি একবার শুধু বলে দিতে চাই মুখপাত্রদেরও এবং যারা বলছেন এই কথাটা, যে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি ভিজিটার বিশ্বভারতীর পরিদর্শক, বিশ্বভারতীর পরিদর্শক এখনো ভারতের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি পরিদর্শক প্রধান অর্থাৎ রেক্টর, রাজ্যের রাজ্যপাল অর্থাৎ এই মুহূর্তে জগদীপ ধনখড় রেক্টর অফ বিশ্বভারতী, এবং প্রধানমন্ত্রী এই মুহূর্তে নরেন্দ্র মোদী, তিনি আচার্য। অর্থাৎ কোহিনূর মজুমদার তিনজন, একজন রাষ্ট্রপতি, একজন রাজ্যপাল, একজন প্রধানমন্ত্রী, তিনজনের কিন্তু ভূমিকা আছে এখানে। তো গোটা ভূমিকাটাই আচার্য থেকে শুরু করে রেক্টর, ভিজিটার, সমস্ত ভূমিকাটাই শাসক দলের। তোমরা অশ্বত্থমা হত ইতি গজর মতো, অশ্বত্থমা হত কথা বলি। আচ্ছা, কে বলবে? বৈশানর বাবুকে, আমি সিনিয়র হিসেবে বৈশানর বাবু, আমি একবার আপনার কাছে যেতে চাই। আপনারা অশ্বত্থমা হত বলছেন, যে ইতি গজর মতন এটা বলছেন না যে রাষ্ট্রপতিও আছে, রাজ্যপালও, সেই সমস্ত যে কাজকর্ম প্রণালী তার মধ্যে তো আছে বিশ্বভারতীতে, শুধুমাত্র প্রধানমন্ত্রী নেই। প্রণালীতে আছে মানে আপনি বলতে চাইছেন তাহলে রাজ্যপালকে আপনি কি ধরছেন? নিউট্রাল পার্সন ধরছেন? আপনি রাজ্যপালকে নিউট্রাল ধরলেও বাংলার মানুষ কিন্তু এই মুহূর্তে রাজ্যপালকে নিউট্রাল পার্সন ধরছে না। না, কালকে বৈশানর বাবু, কালকে যদি আপনিও রাজ্যপাল হন, এটা তো একটা পজিশন, রাজ্যপালের পজিশন। কেন্দ্রীয় সরকার কালকে যদি, আচ্ছা ঠিক আছে, সৌরভ গাঙ্গুলিও যদি কালকে হয়, এআর রহমানও যদি হয়, আপনার অসুবিধা, আমি বলছি চেয়ারটা, দেশের রাষ্ট্রপতি ভিজিটার, বিশ্বভারতী করছেন, দেশের রাষ্ট্রপতি তো ভিজিটার। আপনাকে এটা বলতে হবে, তাহলে তিনটে জায়গা তো আছে। বিধানসভায় যে বিল আনা হচ্ছে সেটা বেশিরভাগ বিধানসভা সদস্য, কেন্দ্রের প্রতিনিধিত্ব কি থাকবে না? কোন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রের প্রতিনিধিত্ব থাকবে না? ইউজিসির সাথে রেকমেন্ডেশনের ব্যাপারে, ইউজিসির সাথে কথাবার্তার ব্যাপারে রাজ্যপাল না হোক, কোন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কোন কেন্দ্রীয় প্রতিনিধি, কোন আইএএস বা শিক্ষাবিদ, তাদেরকেও তো রাখা যেত। কোহিনূর কি বলবে? দেখুন, রাজ্যের সরকার না, প্রথমত এইটা বলে যে এই জায়গাটা, এই যে অশ্বত্থমা হত ইতিগজটা আর বলছো না। আমি মনে করছি যে রাষ্ট্রপতি বাদ দিন, রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী তারা বেসিক্যালি এক দল থেকে বিলং করে এবং তাদের সবারই পলিটিক্যাল হিস্ট্রি আছে টুকটাক। মানে কালকে সৌরভ গাঙ্গুলি, তোমার সাথে তোমার বন্ধু রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী আবার রাজ্যপাল হলো, গোপাল কৃষ্ণ গান্ধী রাজ্যপাল হলে তো ঝামেলা নেই। এই প্রশ্নের মুরগি আগে না ডিম আগের মতোই। আমার কথা হচ্ছে যে শিক্ষা দপ্তর যার চালানোর কথা রাজ্য সরকারের, তার প্রতিনিধি যদি হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং সেটা সঠিকভাবে, হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন তো ভাইস চ্যান্সেলর, উপাচার্য, হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন তো রেজিস্ট্রার, হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন তো কো ভাইস চ্যান্সেলর। আচার্য কি জানেন যে কোন জায়গায়? তুমি ছাত্র আন্দোলন করেছো, বৈশানর বাবু ছাত্র আন্দোলন করেছিল, প্রচুর লোক এখানে ছাত্র আন্দোলন করেছে। কোথায় কোন অ্যাকোয়াগার্ড লাগানো হবে বা কোন জায়গাতে কল বসবে সেটা আচার্য জানেন না। ঠিক সেরকম ভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কটা ক্যারামের বোর্ড
ভোট আসবে আর কোন জায়গা থেকে কোন ফান্ডটা বেরিয়ে যাচ্ছে সেটাও আচার্য জানেন না কোহিনূর। ফাইন, কিন্তু দুর্নীতিটা হলে আচার্য কিন্তু ডেকে পাঠাতে পারতেন, রাজভবনে আর যাওয়ার দরকার পড়বে না কোনো ভাইস চ্যান্সেলরকে, তাই তো? তুমি যদি আচ্ছা, 8 ঘন্টা প্রশ্ন করে আমাকে মাল্টিপল চয়েস উত্তর করতে বলো, তাহলে বড় মুশকিল পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি। আমার কথা হচ্ছে, যিনি যাকে সরকার চালানোর দায়িত্ব দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর দায়িত্ব দিয়েছে, যেখানে বিধানসভা ভাই আপনি এমন একটা করছেন যে রাজভবন মন্দির, রাজভবন যেটা বলবে সেটা ঠিক, আর অ্যাসেম্বলি, যে অ্যাসেম্বলিতে মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে আইন মানায়, সেইটা কিছু না, সেইটা দুর্নীতির জায়গা, সেটা বাজে জায়গা, সেটা ভীষণ বাজে জায়গা। এইটা তো এই দ্বিচারিতা চলবে না। 1 2 নম্বর হচ্ছে আপনাদের মতামত একটা জায়গায় খুব মানে আমার খুব কনফিউজিং লাগছে। আপনি বলছেন কি করে রাজনৈতিক নেতারা বসছেন? আরে বাবা, শি ইজ দি ইলেক্টেড চিফ মিনিস্টার। তিনি 2 কোটি 3 কোটি 4 কোটি যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তার মুখ্যমন্ত্রী নয়, পুরো 9 কোটি 10 কোটি যারা ভোটার আছে, যারা বাঙালি, ইনফ্যাক্ট যারা ভোটারও নয়, যারা বাঙালি, যারা বাংলার মানুষ, ভাবছি না রাজভবন মন্দির, আমি ভাবছি না রাজভবন যা ভাবছে তাই ঠিক ভাবছে, শ্রীজীব আসুন ডিবেটে, আমি ভাবছি না সেরকম কিছু। আমি ভাবছি রাজভবন আর নবান্নের মধ্যে যে সংঘাত, সেটা কি শিক্ষাক্ষেত্রে না ঢোকালেই হতো না? আর দুপক্ষের আলোচনার মাধ্যমে কি এই পথটা একটু মসৃণ করা যেত না? অন্য কোনো বিকল্প সামনে আনা যেত না? আমি ভাবছি না মন্দির কি সেটা ভাবছি না, আমি ভাবছি যে বিকল্পটা কেন হলো না, কেন ছেলে মেয়েদের কথা ভাবা হচ্ছে না? শ্রীজীব, না, প্রশ্নটা হচ্ছে যে এখানে আচার্য একটা ইউনিভার্সিটির আচার্য একটা সাম্মানিক পদ, যেটা একটু আগে বলছিলেন যে কোথায় কল বসবে, কোথায় অ্যাকোয়াগার্ড বসবে, এটা আচার্য ঠিক করেন, উপাচার্য ঠিক করেন। তাহলে আচার্যের যদি সাম্মানিক পদ হয় একটা ইউনিভার্সিটিতে, তাহলে বদলের প্রয়োজন আসছে কেন? আর যদি যোগ্যতার প্রশ্ন আসে, ঠিক কথা যে এদেশে এই রাজ্যের ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রী বাই ভার্চু অফ হিজ পোস্ট, আপনি সীতারাম ইয়েচুরির লেখাটা পড়েছেন? অনেক ইউনিভার্সিটিতে এটা সীতারাম ইয়েচুরির লেখাটা পড়েছেন? ছাত্র রাজনীতি আপনাকে তো জানতে হবে, আপনার দলের হোমওয়ার্ক না করে আসছেন কি করে? সীতারাম ইয়েচুরি পরিষ্কার রাজ্যপাল পদটাই তুলে দিতে বলেছেন। আমি অন্তত সিডিএম এর লেখা যতটুকু পড়েছি, যখন আচার্য সেটা তো তাদের মতাদর্শ, তারা সেক্ষেত্রে বলছে হাতি পোষা, তারা বলছে সেটা অন্য বিষয়। কিন্তু এখানে আবার হঠাৎ রাজ্যপালের ফেভারে বলতে হচ্ছে কেন? ভাই একটু এখানে রাজ্যপাল চাই, আপনারা কি রাজ্যপালের ফেভারে বলছেন? শ্রীজীব, আপনারা নিজেরাই বলছেন যে হাতি পোষা, রাজ্যপালের পদটা হাতি পোষা, আপনারাই বলছেন। কিন্তু এখানে কি আপনি রাজ্যপালের পক্ষে বলছেন? কোন পক্ষে বলছেন আপনি? রাজ্যপালের পক্ষে বলছি না, হঠাৎ করে নতুন করে অবশ্যই রাজ্যপাল হাতি বসার পদ, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এই সাম্মানিক পদের বদল এলো কেন? যেমন এটা কিন্তু নতুন কিছু নয়, যেমন জালিয়ানওয়ালাবাগ ক্ষেত্রে পদের পরিবর্তন হয়েছে, কংগ্রেসের সভাপতি থেকে মোদী পদ পরিবর্তন করেছে। এই প্রবলেমটা হচ্ছে সম্মান দেওয়ার ক্ষেত্রে, বিরোধী রাজনীতির ক্ষেত্রে যে এই ক্যাম্পাসে ঢুকে বিরোধিতা করবে, সেটা ছাত্র রাজনীতি হোক, সেটা ভাইস চ্যান্সেলরই হোক, সেটা কোনো প্রফেসর হোক বা আচার্য, তাহলে বিরোধীদের হাতে এবার আর কি অস্ত্র থাকলো? না, বিশ্ববিদ্যালয়ে কোনো দুর্নীতি হলো, এবার আপনাদের তাহলে কি পথ? আমার একটা জিনিস কোহিনূর এবং বৈশ্যানরের কথা আমার একটা জিনিস মনে হয়েছে, নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি বসলে অনেক ভালো হয়। আমি ওদের যুক্তিটা মেনে নিয়েই বলছি, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতিরাও চিফ মিনিস্টারকে করে দেওয়া হোক, বিচারপতিগুলো করে দেওয়া হোক, তাহলে পরে আমার মনে হয় সবটাই ঠিক হয়ে যাবে। কারণ আজকে ওদের যুবনেতাকে মেদিনীপুরে দাঁড়িয়ে জাস্টিসের বিরুদ্ধে বলতে হচ্ছে, সুতরাং সেখানে আমার মনে হয় অভিষেক ব্যানার্জি ঘুরিয়ে বলেছে আজকে সেই জায়গা দিয়ে বলতে গেলে যে বলেছেন তার কথা, কিন্তু আমার কথা হচ্ছে মনে হচ্ছে সবটাই যদি মুখ্যমন্ত্রী এবং নির্বাচিত প্রতিনিধিরা সব করে, তাহলে এই সমস্ত পদগুলো উঠে যাক, সবটাই মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী। প্রেস কনফারেন্স করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এগেইনস্টে, সুপ্রিম কোর্টে আপনারা তো জুডিশিয়ারি সিস্টেমটাকেই সর্বনাশ করে দিচ্ছে বিজেপি গভর্নমেন্ট। আপনি জানেন এটা? আপনারা খুব জানেন, আপনি খুব জানেন রাজ্যসভায় নিয়ে গিয়ে দলের কাজী মাসুম আক্তার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, সেটা নিয়ে হাজারো বিবাদ হতে পারে, কিন্তু তার জন্য পড়ুয়ারা তাদের স্বার্থ কি সুরক্ষিত থাকবে? দেখুন, গোটা রাজ্যের শিক্ষায় পচন ধরেছে, গোটা ভারতবর্ষের লজ্জায় মুহূর্তে পশ্চিমবঙ্গে। ঠিক এই মুহূর্তে
নির্বাচনটা দেখুন, ঠিক এই সময় আচার্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীকেই আসতে হবে। কদিন আগে উনি বাংলা একাডেমি সম্মান পেয়ে গোটা রাজ্যে এক হাস্যস্পদ তৈরি হয়েছিলেন, হাস্যরস তৈরি করেছিলেন। এই পদটা নিয়ে যদি বিশ্ববিদ্যালয় ওই ছোট্ট ছোট্ট ছেলেরা যদি ছোট্ট খাট্ট কিছু দুষ্টমি করে ফেলে, বাড়িয়ে দেয়, আরো যদি পছন্দ হয়, আরো যদি রাজনৈতিক করণ বৃদ্ধি করে, সে দায় কি মাননীয় নেবেন? কাজী সাহেব আপনি বোধহয় বিবেকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন আজকে। কোহিনূর মজুমদার এখন কেউ যদি এখন কোন শিক্ষকের মাথায় জগ ছড়ে, সেই শিক্ষকের এখন আর উপায় থাকলো না, রাজভবন তো ছেড়েই দাও, অন্য কোথাও গিয়ে বলা যে হুজুর দেখে নিন, আমাকে এখানে থ্রেট করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে তুই ফিরে এলে দেখে নেওয়া হবে। সাংবিধানিক আমরা তো দেখেছি আলিয়া বিশ্ববিদ্যালয়ে কি হলো, এরকম ভাবে আঙুল তুলে বলছে তুই করে কথা, শিক্ষকদের সাথে এরকম ভাবে কথা বলে কেউ? সে গ্রেফতার হয়েছে, কারণ তিনি বেলও পেয়ে গেছে, গ্রেফতার হয়েছে। আইন আছে, তার আইন অ্যারেস্ট করা মানে তাকে বেল পেতে পারে। আমি শুধু একটা কথা বলছি, টু বি এক্সাক্ট, এক হচ্ছে গত বছরই আমরা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিলাম এডুকেশনের জন্য। একটা কাজীবাবুদের মতনই কিছু লোক আছেন যারা এখনো বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে কিছুই নেই এবং বছরের পর বছর ভোটে হারেন, ছেড়ে দিন। দুই হচ্ছে আমার কাজী সাহেব আপনি কি নৈরাশ্যবাদী হয়ে যাচ্ছেন? বছরের নির্বাচনে হেরে মুখ্যমন্ত্রী, কিন্তু যদি কেউ জব করে মারে, আমি ধরে নিচ্ছি, তাহলে পুলিশ প্রশাসনের কাছে যাবে। পুলিশ প্রশাসন যদি সেখানেও ধরে নিচ্ছি গণতন্ত্রের অবক্ষয় ঘটেছে, বিশাল হয়েছে, পুলিশ প্রশাসন একদম চাটুকারিতা করছে, তাহলে তার জন্য কোর্ট আছে। গভর্নর হাউস ইজ রেসপন্সিবল টু মেইনটেইন দিস থিং। গভর্নর হাউসের এই কাজ সংবিধান অন্তত। কাজী মাসুদ আক্তার, আসছি আপনার কাছে। আপনি যেটা বলছেন সেটা কি আপনার বিরোধী দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন বিরোধী দল, কংগ্রেস থেকে বিজেপি থেকে শুরু করে সকলে, তারা কি সেটা বোঝেন না? তাহলে তারা কেন এত চর্চা করছেন, তারা কেন এত বিতর্কের পাঠ হচ্ছেন? কি বলছেন তারা শোনাবো, তারপরে আসছি আপনার কাছেই আসবো। একটা ভাইস চ্যান্সেলর সিলেকশন বা এই ধরনের ইনস্টিটিউশনাল হেড সিলেকশনে যদি একই সিস্টেমের মানুষরা থাকেন, তাহলে সেক্ষেত্রে পক্ষপাতিত্ব বা রাজনৈতিক রং এই ব্যাপারগুলো চলে আসতে পারে। শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি অর্গানাইজেশন, অর্থাৎ প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো বা প্রাইভেট এন্টারপ্রেনার যারা, তারা যেটা বিনিয়োগ করছিল, এই বিনিয়োগ থেকে তারা পালাবে। মানে বেসরকারি উদ্যোগের জন্য এটা একটা বড় বেশি বিপজ্জনক পদক্ষেপ বলে আমি মনে করি। শিক্ষক একজন ব্যক্তিকে অপমানিত করবার জন্যই ক্ষমতার অপব্যবহার, এবং সেই জায়গায় যে ব্যক্তি আসবেন আচার্য পদে, তিনি তো প্রকৃতপক্ষে আরো বেশি কলঙ্কিত। চ্যান্সেলর পরিবর্তন অত সহজ নয়। এক হচ্ছে বিধানসভায় বিল আনতে হবে, ভারতীয় জনতা পার্টির এমএলএরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে আটকানো। খুব গুরুত্বপূর্ণ একটা দিক অধীর রঞ্জন চৌধুরী তিনি তুললেন কোহিনূর আসন ডিবেটে। 30 সেকেন্ড সময় দিচ্ছি আপনাকে, যে বেসরকারি বিনিয়োগ সেক্ষেত্রে পিছু হটতে পারে কেন? আমি তো লাস্ট দেখুন, স্কচকে যদি আমি ধরে নিই যে একটা প্যারামিটার, সব প্যারামিটার না, একটা প্যারামিটার, তাহলে ই গভর্নেন্সে অনেক রাজ্যকে হারিয়ে এক হয়েছে ই গভর্নেন্সের জন্য। দুই, আমি এখানে শুভেন্দুবাবুর কথা বললাম, আর সত্যি একটু হাসি পেল। বিজেপি বিধায়করা রুখবে, বিজেপির কটা বিধায়ক আছে উনি নিজেই জানেন না এই মুহূর্তে, এক্স্যাক্ট কটা বিধায়ক ওনার হুইপ মানবে। তিন, আমি আবার বলছি, রাজ্যপাল পদটা এবং রাজ্যপাল কন্টিনিউ, শুধুমাত্র আমার না, সিপিএম এর ক্ষেত্রে আরিফ মোহাম্মদ খান, তার বিরুদ্ধে তার মুখ্যমন্ত্রীও, কেরালার মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তখন সেটা অমৃতবাণী মনে হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গণতন্ত্র খুন করছে, বিরোধী দল থাকছে না, ইত্যাদি ইত্যাদি। আমি রাজ্যের কাছে যাবো, দলটা উঠে গেছে। কিন্তু কোহিনূর একটা বিষয় তুমি কিন্তু উত্তর দিলে না, তা হলো বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ যে সেক্টরগুলো আছে, তারা কি ইনভেস্ট করতে এবার ভয় পেয়ে যাবে না? সবকিছুতে কোনো বিরুদ্ধ মতের কোনো লোক আর রইল না। আমি তো বলছি আচার্য থেকে শুরু করে জানি না,
তবে ই গভর্নেন্স রাজ কি মনে হয় তোমার? ক্ষেত্রে রাজ কি মনে হয় ইজ অফ ডুইং বিজনেস ক্ষেত্রে ই গভর্নেন্স সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ ভালো জায়গায় আছে, এক নম্বর জায়গায়। না স্কচ অ্যাওয়ার্ডের সময় এই চেঞ্জেস গুলো আসেনি, এরপরে আবার স্কচ অ্যাওয়ার্ড আসবে। আপনি কি বলছেন রাজ্যপালের জন্য ই গভর্নেন্স ফার্স্ট হয়েছে? না রাজ্যপাল আবারও সেই রাজ্যপাল, তোমরা এতটা পার্সোনালি কেন নিয়ে ফেলেছো? রাজ্যপাল আরে কইরু মজুমদার তো রাজ্যপাল নিয়ে করে, রাজ্যপালের চেয়ারটা নিয়ে ওই যে এই চেয়ারটা আজকে এই চেয়ারে যেরকম আমি বসে আছি, মীনাক্ষীও তো বসে আছে। আমি তো শাহরুখ খানের ব্যাপারে বলবো না রে ভাই। কালকে যদি শাহরুখ খান রাজ্যপাল হয় তাহলে তো শাহরুখ খানও এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না। শাহরুখ খান ক্যাম্পাস, শাহরুখ খান, তার কারণ হচ্ছে কোন এক জগদীপ ধনখড়ের বিরুদ্ধে তোমাদের পার্সোনাল রাজ ছিল, যার ফলে গোটা সিস্টেমটাকে তোমরা চেঞ্জ করে দিলে। রাজ চৌধুরী রাজ্যপালের ক্ষেত্রে রাজ্যপাল শাহরুখ খান। আচ্ছা রাজ চৌধুরী 30 সেকেন্ড। সেটা আবার আমি বলছি যে রাজ্যপাল ইজ নট ইলেক্টেড, রাজ্যপালের কোনো দায়বদ্ধতা নেই। রাজ 30 সেকেন্ড রাজ কি বলবে? এতে ভালো হলো না মন্দ হলো? দেখুন, ইলেক্টেড নমিনেটেড যদি প্রশ্ন ওঠে তাহলে চিফ জাস্টিস থেকে নিয়ে এবং বিভিন্ন পদে বিভিন্ন ডাইরেক্টর সবকটাই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে নমিনেটেড হয়, এবং শুধু ইলেক্টেড দেখবো নমিনেটেড বলে কিছুই হবে না এমন কিন্তু দেশের সংবিধানে নেই। দেশের সংবিধানে একটা কাঠামো রয়েছে, সেই কাঠামোর মধ্যে সেই স্পিরিটের মধ্যে আঘাত করাটাই তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের উদ্দেশ্য। আমরা হিটলারের নাজি পার্টি দেখেছিলাম, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এই তোলামূল পার্টি দেখছি, দুটোর মধ্যে কোনোটাই পার্থক্য নেই। আজকে উনি চ্যান্সেলর হচ্ছেন, কদিন পরে বলবেন সেই জায়গাতে বৈশাখ বাবুর কাছে আসছি। বৈশাখ বাবু, মোদ্দা কথা যেটা বোঝা যাচ্ছে তা হলো রাজ চৌধুরী যে কথাটা বলছেন, বিজেপির মুখপাত্র, আপনারা সবকিছু ঘেটে ঘুটে এক করেছে, চচ্চড়ি হয়ে যাচ্ছে। কোনটা শাসক দল, কোনটা সরকার, কোনটা উপাচার্য, কোনটা আচার্য, কোনটা সিআর অর্থাৎ ক্লাস রিপ্রেজেন্টেটিভ, জেনারেল সেক্রেটারি, সব একটা মন্ড, যে মন্ডটার মধ্যে আমরা আছি, বাকিরা কেউ নেই। মানে আমি জানি না, আমি খুব ছোটবেলা থেকে স্টুডেন্ট পলিটিক্স করেছি, একদম ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করেছি। তারপর আমি ছাত্র সংগঠনের রাজ্যের সভাপতিও ছিলাম, কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ সব করেছি। উনি কতটা প্রিন্সিপাল বা প্রফেসরদের সঙ্গে বা বিশেষজ্ঞ আমি জানি না। এটা জেনে রাখুন, আমরা সবসময় বলে এসেছি যে ইলেক্টেড পার্সনের যোগ্যতা বা তার গ্রহণযোগ্যতা নমিনেটেড পার্সনের থেকে অনেক বেশি। যেখানে বিধানসভায় বিল এনে বলা হচ্ছে, সেখানে এমএলএদের সাপোর্ট দেওয়া হচ্ছে, উনি বলছেন নমিনেটেডদের পাওয়ার নাকি ইলেক্টেডদের থেকে বেশি। ওনার জানবার বিষয়ে, অবগত হওয়ার বিষয়ে কম আছে, উনি অনেক ছোট, তাই ওনাকে আর কিছু বললাম না। আর শুভেন্দু অধিকারীর যোগ্যতাটা খুব কম, উনি না বুঝে নানান ধরনের কথা বলছেন। ওনার দলের কি এমএলএ আছে সবাই চলে যাচ্ছে, জগন্নাথ জব্দ হচ্ছে, আসানসোল 3 লক্ষ ভোটে এনেছে সেটাও জানে না, বালিগঞ্জে জগন্নাথ জব্দ হয়ে গেছে। কিছু বলার বক্তব্য রয়েছে শ্রীজীব, তারপরে আমি আসবো প্রশ্নে। নির্বাচনী জনপ্রতিনিধি বা নির্বাচনী ফলাফলে যদি অ্যাকাউন্টেবিলিটির কারণ হবে, তাহলে মুখ্যমন্ত্রী কাউকে নমিনেট করেন না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি 1 সেকেন্ডের মধ্যে, যেটা কোভিড কমিটির মধ্যে উনি যাদের নমিনেট করলেন, তাহলে বলবো তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। নির্বাচনী আরে কোভিড কমিটির সঙ্গে আপনি চ্যান্সেলরকে তুলনা করছেন, কোনটার সঙ্গে কোনটা মেলা? এই জন্যই সিপিএম শূন্যতে নেমে গেছে। আরে সিপিএম আপনি অ্যাডভোকেট, এই জন্যই আপনারা শূন্যতে নেমে গেছেন। নির্বাচনী জনপ্রতিনিধি হবে, অ্যাকসেপ্টেন্সটা দেখবেন, কোনটা অ্যাকসেপ্টেড পিপলের কাছে সেটা তো দেখবেন। আপনি 100 বছরের ব্রিটিশ প্রথাটাকে চালিয়ে যেতে চান। যদি আমাদের রাজ্য সারা ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে, গুজরাট গভর্নমেন্টও ঠিক করে যে গুজরাটের কে ভাইস চ্যান্সেলর হবে। শিলভদ্রবাবু একটা প্রশ্নের উত্তর দিন, যেটা তৃণমূল কংগ্রেসের একটা যুক্তি রয়েছে, রাজ্যেরও কথা যদি বলে একটা যুক্তি রয়েছে, সেটা হচ্ছে যে আচার্য পদে বা ভিজিটার পদে যদি রাজ্যপাল থাকেন, অনেক ক্ষেত্রে অনেক কিছু আটকে যেতে পারে, কাজের গতি স্লথ হতে পারে। যেমন নানান বিল নিয়ে সমস্যা তৈরি হয়েছে, রাজ্যপাল সই করছেন না বলে আটকে রয়েছে। সেই দিক থেকে দাঁড়িয়ে সেটা কার দোষ, কার ইয়ে তো আমরা জানি না, কেন আটকাচ্ছেন, কেন করছেন, কি ব্যাপারে আমরা জানি না। কিন্তু আমার মনে হচ্ছে কাজের সুবিধার জন্য আর নির্বাচিত প্রতিনিধিদের যদি সব ক্ষমতা থাকে, ওই আপনার অধিকারী খুব ঠিক কাজ করেছে নিজের মেয়েকে চাকরি দিয়ে।
দিয়ে? কারণ তো নির্বাচিত প্রতিনিধি যা খুশি করতে পারে, পরেশ অধিকারী। তাহলে নির্বাচিত প্রতিনিধিরাই যদি সবটা করতে পারে এবং তাদের হাতে সে নির্বাচিত বলে তার সব করাটাই যদি ঠিক হয়ে থাকে, তাহলে পরে আমার মনে হয় দুর্নীতি যা হয়েছে সবটাই ঠিক হয়েছে। কোহিনূর তাহলে সমস্ত পদ তুলে দেওয়া হোক, সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিরাই থাকুক। নির্বাচিত প্রতিনিধি 30 সেকেন্ড বলুন। এবং তারপর আমি সিজিএর কথায় উত্তর দিই। সিজি বাবু যে কথাটা বললেন যে ডেফিনিট কোভিড কমিটি বা যে কোনো কমিটি, সেই কমিটির নির্বাচিত প্রতিনিধি যে নির্বাচিত সরকার তার চালায় এবং সেই কমিটির অ্যাকাউন্টেবিলিটি কিন্তু নির্বাচিত সরকারের থাকে। এখন শিলভদ্রবাবুদের তো উত্তর দেওয়ার জায়গা নেই, হঠাৎ করে একটা কথা তুলে এলেন। দেখুন, একাধিক কথা আমি বলতে পারি। আজকে একটা কেলেঙ্কারি কথা বলেছে, দিব্যা হাগড়াগির নাম শুনলে সবাই হচ্ছে, আমি জানি কোন একবার হোম মিনিস্টার পর্যন্ত মারা গেছিল এই পরীক্ষার জালিয়াতির চক্করে। ছেড়ে দিন, আপনারা বাড়িতে আয়না কিনুন, আয়নায় মুখ দেখুন, তারপরে সব প্রশ্নের কথা বলবেন। অ্যারেস্ট হয়ে শাস্তি হচ্ছে। তোমাদের মধ্যে ইউক্রেন আর ইয়ে নিয়ে পড়তে পারছো না। মঙ্গল গ্রহে বিজেপি থাকতো, তাহলে মঙ্গল গ্রহ নিয়ে যদি তোমাদের রাজ্যের মানুষের জন্য নয়, তোমাদের রাজ্যের মানুষের জন্য নয়, তাহলে তোমাদের বিষয় হচ্ছে আপনি যে দল থেকে এসেছেন সেই দলে জ্ঞান দেওয়ার আগে আপনাকে জানতে হবে। আরে দূর দি, আরে তোমার কাছে দুদিন আগে আমাদের সাথে ছিল, এখন ওইদিকে ছিল, আবার কে কার সাথে যাবে, কে কার সাথে ছিল, কে কার সাথে যাবে সেটা আজকের আলোচ্য বিষয় না। কিন্তু বড় বিষয় কোহিনূর, তুমি বুক ঠুকে যে কথাটা বলছো, চোখে চোখ রেখে, এবার এটা তো বলো যে পার্থ চট্টোপাধ্যায় তো একটা উপদেষ্টা কমিটি তৈরি করেছিল, একজন ইলেক্টেড মেম্বার, একজন ইলেক্টেড মিনিস্টার, তিনি একটা উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন। মাথা থেকে পা অব্দি দুর্নীতি দেখেছে, আমি দেখিনি, তুমি দেখনি, বা চাকরিজীবীরা দেখেনি, দেখেছে হাইকোর্ট। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আবার একটা ইলেক্টেড বডি, ইলেক্টেড মেম্বার, এই যে তোমরা কোন মুখে বলছো যে ইলেক্টেড মেম্বাররাই সবকিছু ঠিক হবে? আমি আবার বলি, শিক্ষা দপ্তর একটা উপদেষ্টা কমিটি করেছিল, কারণ যারা এই পরীক্ষার্থী আন্দোলন করছিলেন তারা অনারেবল চিফ মিনিস্টারকে কমপ্লেন করেছিলেন যেখানে কিছু গন্ডগোল আছে, আপনি দেখুন সেটা দেখার জন্য। আমি আবার বলি, একটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এসএসসি বলুন, পিএসসি বলুন, যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা নয়, দেখার কথা নয়। এই যে উপদেষ্টা কমিটি আছে, সেই উপদেষ্টা কমিটি এই যারা কমপ্লেনেন্ট তাদের অভিযোগের ভিত্তিতেই তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে সেই কমিটি তারা ইন্ডিপেন্ডেন্টলি রান করবেন, এটাই কথা। তুমি 30 সেকেন্ডের বেশি বলেছো, আমি এবার কাজী মাসুম আক্তারের কাছে যাব এই মুহূর্তে। কাজী সাহেব, কোথাও গিয়ে কি ওই দুর্নীতি এবং দুর্নীতির জন্যই সমস্ত কিছু ডিস্ট্রাকশন, সামনে দুর্নীতি সে কারণে বাদিকটা নিয়ে নিলাম বা ডান দিকটা নিয়ে নিলাম, এরকমই কি কিছু ঘটছে? 30 সেকেন্ড আপনার সময়। আমি একটা চিত্র বলি, মাননীয় পরেশ অধিকারী তিনি বিপুল জনাদেশ পেয়ে মন্ত্রী হলেন, আর যারা জনাদেশ দিলেও সেই জনগণ বিরাট ডাকাতি করার পর, বাংলাকে লজ্জিত করার পর, সিবিআইকে লুকিয়ে কলকাতা থেকে যখন কোচবিহারে গেলেন এই অঙ্কিতা অধিকারীর পিতা পরেশ অধিকারী, এই জনগণ যারা ভোট দিয়েছে তারা স্টেজ তৈরি করে তাকে সম্বোধনা জানালো, বেশ, তাকে অ্যাওয়ার্ড দিল, সম্বোধনা জানালো। আমি বৈশানুর বাবুর কাছে যাবো, সময় শেষ, 30 সেকেন্ড সময় দেবো বৈশানুর বাবুকে। বৈশানুর বাবু, বিগত কয়েক বছর ধরে আমরা শুনছি, 2014 পর থেকে আমরা শুনে আসছি যে স্বৈরাচারী মনোভাব চলছে কেন্দ্রে, একেবারে সমস্ত কাঠামো ভেঙে ফেলার প্রচেষ্টা চলছে, সংসদেও আপনারা বারবার সরব হয়েছেন এ নিয়ে। এবার একই কথা তো বাংলার ক্ষেত্রেও বলছে এ রাজ্যের যারা বিরোধী তারাও তো একই কথা বলছে। তাহলে কি পার্থক্য থাকছে? আপনাদের বিরুদ্ধে একই কথা যে সমস্ত কাঠামো আপনারা ভেঙে দিচ্ছেন, শিক্ষা ক্ষেত্রেও বিরোধী কণ্ঠ আপনারা রোধ করছেন। দেখুন, ওরা বিরোধিতা করার জন্য নানান প্রচেষ্টা করেছে, এই সমস্ত কথা মানুষের জনগণের আদালতে বারবার রিজেক্টেড হয়েছে, সুতরাং ওরা এখন এইসব বলবে। কিন্তু আপনারা বলুন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে জুডিশিয়ারিকে শেষ করেছে, দেশের ব্যাংককে শেষ করে দিয়েছে, দেশের সম্পদকে বিক্রি করেছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, এই রাজ্যে কিন্তু মহিলা কর্মসংস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে নিয়ে গেছে। এই স্কচ অ্যাওয়ার্ডের কথাও বারবার বলছে, আমাদের এখানকার প্রজেক্ট ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড হয়েছে। বিরোধীরা এইগুলোকে বিরোধিতা করার জন্য বলছেন। বেশ, বিরোধিতা করার জন্যই বলছেন। শিলভদ্রবাবুকে 10 সেকেন্ড সময় দেবো এই বিষয়ে। 10 সেকেন্ড। ওরা একটা কথা, ওদের সবটাই নির্বাচিত প্রতিনিধি, আমি একবারই বলেছি, ওটা বারবার বলার দরকার নেই। দুর্নীতি যা করছে তৃণমূলের এই সরকারের শিক্ষা ফিক্ষা নিয়ে ঠিক করছে, কারণ ওরা নির্বাচিত প্রতিনিধি, এটাই ওরা বলছে। এই দুর্নীতির প্রশ্নে নির্বাচিত প্রতিনিধি আর মনোনীত প্রতিনিধি সেই নিয়ে ডিবেট হয়তো অন্যদিন হবে, শিক্ষাঙ্গনে দুর্নীতি মুক্ত হবে কি, এই প্রশ্ন থেকেই গেল।
একটা ছোট বিরতি নেব। অসংখ্য ধন্যবাদ জানাবো সকলকে যারা ছিলেন ডিবেটে। আমি আর ময়ূক ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এলাম জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট এবং এই মুহূর্তে যে খবর, আগামীকাল গড়ফা থানায় তলব করা হয়েছে ঐন্দ্রিলাকে। আপনাদের মনে থাকবে পল্লবী মৃত্যু রহস্যের তদন্তে কলকাতা পুলিশ এবং সেই কলকাতা পুলিশ বান্ধবী ঐন্দ্রিলাকে ডেকে পাঠালো, যে ঐন্দ্রিলার সঙ্গে একাধিক সময় কথাবার্তা হয়েছে পল্লবীর এবং তার পাশাপাশি সাগনিকেরও কথাবার্তা হয়েছে। রবিবার দুপুর 2টার সময় তলব করেছে গড়ফা থানা। অভিনেত্রী পল্লবীর মৃত্যু রহস্যে এই মুহূর্তে যে তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, তাতে আরো বেশি করে তথ্য জানার জন্য এবং তদন্তের জন্য এই মুহূর্তে বান্ধবীকে ডেকে পাঠানো হলো। ঐন্দ্রিলার তলব সেই মুহূর্তে সমস্ত খবর আমাদের কাছে আসবে। আপাতত জবাব চায় বাংলা এই পর্যন্তই। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।